সবাই মনে করাই দেবে এরকম প্রতিদিন। পার্ট 1, বিক্রিয়া ও বিক্রিয়ার হার। তোমার বইয়ে টপিকের আগে পিছে আছে অনেক কিছু, এই টপিকটা হয়তো আগে, এই টপিকটা হয়তো পরে, এগুলো চাপ নিও না, আমি আগে পরে আমি আমার মতো গুছাই দিছি সবগুলো, ওইরকম ভাবে পড়াবো। তো যদি মনে করো যে বিক্রিয়ার হারের আগে দেখতেছো আরো কিছু টপিক আছে, ওই টপিক গুলা ধরে নিও না যে এগুলো পড়াবো না, সবগুলো আমি পড়াবো, কিন্তু একটু আগে পরে, কারণ আমার সিরিয়ালটা এবং বইয়ের সিরিয়ালটা একসাথে মিলবে না। বিক্রিয়া এবং বিক্রিয়ার হার, এইখানে একদম শুরুতে আমরা বিক্রিয়া সম্পর্কে কিছু আইডিয়া পাবো, বিক্রিয়াগুলো কিরকম হয়, বিক্রিয়ার প্রকারভেদ, এবং পরে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করব। তো বিক্রিয়ার যে প্রকারভেদ, বিক্রিয়া হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেটা একদম ডিরেক্ট একমুখী থাকে, আর একটা হচ্ছে উভমুখী, যেটা একদিকেও থাকে, সামনের দিকেও থাকে, পিছন দিকেও থাকে। কথার যে লিখাটা বেটার, লিখো একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। অর্থাৎ শুধু সম্মুখ গতিবেগ থাকে, সম্মুখ গতিবেগ থাকে, সেসব সেসব না লিখে সে সে বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে, একমুখী রাসায়নিক বিক্রিয়া বলে, সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া এ হলো আমার সংজ্ঞাটা, সংজ্ঞাটা তুমি তুলে ফেলো, আমি বুঝাইতেছি এখানে কি আছে। প্রথমত বলছে যে রাসায়নিক বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক, বোঝার আগে দেখো বিক্রিয়ক কথার মানে হলো যেগুলো বিক্রিয়া করে, আর উৎপাদ কথার মানে হলো যেগুলো উৎপন্ন হয়। যেমন আমি একটা উদাহরণ দেই, যদি ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে যদি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এখানে বিক্রিয়ক হচ্ছে যেগুলো, বিক্রিয়ক হচ্ছে যেগুলো বাম পাশে আছে, মানে যেগুলো থেকে তুমি কাঁচামাল দিতেছো যেগুলো, সেগুলো হচ্ছে বিক্রিয়ক, আর যেগুলো উৎপন্ন হইতেছে সেগুলো হলো উৎপাদ। এখানে বিক্রিয়ক হলো ক্যালসিয়াম কার্বনেট, উৎপাদ হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো বলছে কি এখানে, যে রাসায়নিক বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক, অর্থাৎ যে বিক্রিয়ক পদার্থটা আছে এটা সবটাই উৎপাদ পরিণত হয়ে যাবে, মানে বিক্রিয়া পাত্রে তুমি যদি কিছু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দাও, তাহলে এই বিক্রিয়কটা আর ক্যালসিয়াম কার্বনেট থাকবে না, বিক্রিয়া পাত্রে তুমি ক্যালসিয়াম কার্বনেট আর খুঁজা পাবা না। এমন যদি হয় তাহলে সেটাকে একমুখী বিক্রিয়া বলা হবে। অথবা আবার বলছে দেখো, শুধু সম্মুখ গতিবেগ থাকে, অর্থাৎ বিক্রিয়া শুধুমাত্র একদিকেই যাবে, সবসময় একদিকে যাওয়া মানে হলো ক্যালসিয়াম কার্বনেট থেকে অল টাইম ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে, কখনো উল্টা প্রসেস হবে না, এরকম কখনো হবে না, সবসময় একভাবেই যাবে। অর্থাৎ গতিবেগ শুধু একটাই থাকে, এটাকে বলা হয় সম্মুখ গতিবেগ। কথাটা খেয়াল রাখো, সামনে কাজে লাগবে। সম্মুখ গতিবেগ। তাহলে একমুখী বিক্রিয়া কোনটা? তুমি চাইলে এভাবে সংজ্ঞা দিতে পারো, যে বিক্রিয়ায় সবটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যায়, অথবা
শুধুমাত্র সম্মুখ গতিবেগ থাকে, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার উদাহরণটা একটু নিচে লিখো, এটাই লিখো। প্লাস কার্বন ডাইঅক্সাইড, এবং এটা যদি খোলা পাত্রে হয় কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়, তাই ক্যালসিয়াম অক্সাইড থেকে আবার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় না। হোক না হোক, আমার এই প্রসেসটা বুঝলেই হবে একমুখী বিক্রিয়া কি, শুধুমাত্র সামনের দিকে যাবে, পিছন দিকে আর আসবে না, পিছন থেকে আর এইদিকে আসবে না, সবসময় সামনের দিকেই যাবে। এটাকে বলা হয় সম্মুখ গতিবেগ, মানে সবসময় এই দিকে গতিবেগ থাকবে। এ হলো আমার একমুখী বিক্রিয়া। তারপর লিখো উভমুখী বিক্রিয়া। যেসব রাসায়নিক বিক্রিয়ায় কোনো নির্দিষ্ট অবস্থায় একই সাথে একই সাথে সম্মুখ ও পশ্চাৎ গতিবেগ থাকে, সেসব বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়া, এটা সংজ্ঞাটা দেখে বুঝো কি বলছে। রাসায়নিক বিক্রিয়ায় কোনো নির্দিষ্ট অবস্থায় একই সাথে সম্মুখ গতিবেগও থাকবে, যেটা একমুখী বিক্রিয়ায় থাকতো, পশ্চাৎ গতিবেগও থাকবে, যেটা একমুখী বিক্রিয়ায় থাকতো না। একমুখী বিক্রিয়ায় সম্মুখ গতিবেগ থাকতো কিন্তু পশ্চাৎটা থাকতো না, আর উভমুখী বিক্রিয়ায় দুইটাই আছে। মানে আমি তোমাকে যদি একটা বিক্রিয়া দেই, ধরো N2 প্লাস 3H2, এটা থেকে 2NH3 উৎপন্ন হচ্ছে। যদি বলি নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, তাহলে তুমি বিক্রিয়াটাকে এভাবে লিখবা, এরকম সেই দিকে যাচ্ছে। আবার যদি উল্টা প্রসেস লিখো, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হচ্ছে এবং হাইড্রোজেন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকে এইভাবে চিহ্নিত করবা। তাহলে এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া বা সম্মুখ গতিবেগ, আর এটা হলো পশ্চাৎ গতিবেগ। একই সাথে যদি সম্মুখ বিক্রিয়াও থাকে, পশ্চাৎ বিক্রিয়াও থাকে, তাহলে সেটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এবং এটাকে দুইটাকে একসাথে করে এরকম লেখা হয়, সাইনটা এরকম এবং এরকম। উপরেরটা বোঝাচ্ছে সে সম্মুখ দিকে গতিবেগ এবং নিচেরটা বোঝাচ্ছে পশ্চাৎ দিকে গতিবেগ। এটার সাধারণ ব্যাপারটা হলো, তুমি যদি এইখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দাও, তাহলে বিক্রিয়া পাত্রে এমন না যে শুধুমাত্র অ্যামোনিয়া পাবা না, এইখানে এটাও থাকবে, এটাও থাকবে। উভমুখী বিক্রিয়ায় এই তিনটাই উপস্থিত থাকবে। তিনটা বলতে বিক্রিয়ক এবং উৎপাদ সবকিছু উপস্থিত থাকবে। কিন্তু একমুখী বিক্রিয়ায় কি হয়েছিল, তুমি বিক্রিয়া পাত্রে যদি এটা দাও, তাহলে এটা আর বিক্রিয়া পাত্রে খুঁজে পাবা না, এটা সবটা বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড হয়ে যাবে। কিন্তু এখানে সবটা নাইট্রোজেন এবং সবটা হাইড্রোজেন, অ্যামোনিয়া হবে না। এমন একদিকে অ্যামোনিয়া হচ্ছে, আবার অন্যদিকে অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন হয়ে যাচ্ছে। মানে তুমি যখন যে কোনো সময় যদি পাত্রে খোঁজ নাও, দেখবা যে তিনটাই আছে, চারটা থাকলে চারটাই থাকবে। এটা হলো উভমুখী বিক্রিয়া, মানে সামনের দিকের গতিবেগও থাকবে, পশ্চাৎ দিকের গতিবেগও থাকবে। এই হলো বিক্রিয়ার যে প্রকারভেদ, সেটা দুইটা প্রকারভেদ, একটা একমুখী আর একটা হলো উভমুখী। এখন আসি রিয়েলিটিতে। একমুখী বিক্রিয়া বলে কোনো কিছু নাই।
বাস্তবে একমুখী বিক্রিয়া বলে কোনো কিছু নাই, সকল বিক্রিয়াই উভমুখী। কিন্তু কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোর এই বিক্রিয়াটা মানে পশ্চাৎ দিকের হারটা এতই কম যে আমরা সেটা ধরতেই পারি না যে পশ্চাৎ দিকে আসলে বিক্রিয়াটা হইতেছে। সেই বিক্রিয়াটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। বাস্তবে একমুখী বিক্রিয়া নাই, সবগুলোই উভমুখী। যে বিক্রিয়াগুলোর পশ্চাৎ দিকের বেগটা কম, অনেক কম, প্রায় জিরোর কাছাকাছি, সেগুলোকে আমরা বলি একমুখী বিক্রিয়া। এ হলো আমাদের বিক্রিয়ার প্রকারভেদ। এখন চলে যাব বিক্রিয়ার হারে। বিক্রিয়ার প্রকারভেদে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নাই? এখন লিখো বিক্রিয়ার হার। আমরা এখানে দুইটা কথা বলে আসছি এখন পর্যন্ত, সম্মুখ বিক্রিয়া বা সম্মুখ গতিবেগ, পশ্চাৎ বিক্রিয়া বা পশ্চাৎ গতিবেগ। এখন এই বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া, এটার কত বেগে যাচ্ছে বা এটা যাওয়ার যে হার, সেই হারটাই হলো বিক্রিয়ার হার। একদম ভালো করে সংজ্ঞাটা যদি লিখতে চাই, লিখো এটা: প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে। কথাটা একটু কঠিন হয়ে গেছে আমি জানি। ধরো একটা বিক্রিয়া এরকম ঘটতেছে, এ আছে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এরকম একটা বিক্রিয়া যদি থাকে, প্রাথমিক অবস্থায় কিন্তু তুমি বিক্রিয়া পাত্রে শুধুমাত্র এ দিলা, বি তখন উৎপন্ন হয় নাই। মানে একটা পাত্রে তুমি বিক্রিয়া করার জন্য এ দিলা, তখন কিন্তু কোনো বিক্রিয়া হয় নাই, তার মানে পাত্রের ভিতরে তখন শুধুমাত্র আছে এ, সর্বোচ্চ এ আছে। তারপর যত সময় যাইতে থাকবে, এ থেকে বি উৎপন্ন হইতে থাকবে। ধরো 1 সেকেন্ড গেল, কিছু পরিমাণ এ কমে গেল, আর উৎপন্ন হবে বি। আবার 2 সেকেন্ড গেল, কিছু পরিমাণ এ আবার উৎপন্ন হইলো। তাহলে এর ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, এ আস্তে আস্তে কমতে থাকবে, এবং বি আস্তে আস্তে উৎপন্ন হইতে থাকবে। তার মানে হলো এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস হয় এবং উৎপাদ এটা আস্তে আস্তে উৎপন্ন হয়, অর্থাৎ এটা বৃদ্ধি হয়। বিক্রিয়কের ঘনমাত্রা সবসময় হ্রাস হবে, কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে। আবার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইতে থাকবে সময়ের সাথে সাথে, কারণ প্রতিনিয়তই বিক্রিয়ক থেকে ভেঙে ভেঙে উৎপাদ হচ্ছে। এই কথাটাই বলছে, একক সময়ে যতটুকু হ্রাস পায় বা বি যতটুকু বৃদ্ধি পায়, মানে বিক্রিয়ক যতটুকু হ্রাস পায় অথবা উৎপাদ যতটুকু বৃদ্ধি পায়, সেটাকেই বলা হয় বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। বিক্রিয়ার হার হলো আর। ধরো আমি যে কথাগুলো এখন বলবো এটা তোমাদের লাগবে না, এখন থেকে যেগুলো বলবো এগুলো লাগবে না। যদি কেউ বুঝো তাহলে তো ভালোই, আর যদি না বুঝো সমস্যা নাই, চাপ নিও না। কি কি মনে রাখতে হবে সেটা আমি পরে বলে দিব। ধরো বিক্রিয়া পাত্রে একদম জিরো সময়ে, যখন সময়ের মানটা জিরো, যখন সময়ের মান জিরো, তখন বিক্রিয়া পাত্রে এই যে বি, এটা বি1 পরিমাণ ছিল। যখন সময়ের পরিমাণ টি হয়ে গেছে, তখন তুমি মাইপা দেখলা বি2 পরিমাণ বি উৎপন্ন হয়েছে। তাহলে যে বি এর ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হইলো, বি2 মাইনাস বি1। আর সময়ের পরিবর্তন এই টি থেকে এই জিরো মাইনাস করলাম। তুমি চাইলে এখানে টি1 আর এখানে টি2 দিতে পারো, তাহলে সময়ের পরিবর্তন টি2 মাইনাস টি1। মানে বি2 থেকে বি1 যদি মাইনাস করি, তাহলে বি কতটুকু উৎপন্ন হইলো সেটা পাবো। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ডিবি সমান বি2 মাইনাস বি1। আবার টি2 থেকে টি1 যে মাইনাস করলাম, সেটাকে আমরা প্রকাশ করি ডি টি দ্বারা। আচ্ছা, একক কথায়
এই কথাগুলো একটু বেশি কঠিন হয়ে গেছে আমি জানি, একদম সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে এগুলো একটু করে নিই। যদি আমি লিখি এ, এ মানে হচ্ছে একটা বিক্রিয়ক এ অথবা একটা উৎপাদ এ, যদি এটার থার্ড ব্র্যাকেট দেই মানে এটাকে বোঝাবে এর ঘনমাত্রা। আবার বলতেছি, সিম্বল গুলো মনে রাখতে হবে এখন থেকে কিন্তু। যদি বলি এ এর থার্ড ব্র্যাকেট, তাহলে বুঝতে হবে এটা হলো এর ঘনমাত্রা। ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। যদি এর আগে কোনো একটা কিছুর আগে ডেল বা ডি ইউজ করি, যদি লিখি ডি এ, এটার মানে হলো এর ঘনমাত্রার পরিবর্তন। দুটার মধ্যে পার্থক্য বুঝো। যখন শুধু এ লিখলাম, থার্ড ব্র্যাকেট থাকতে হবে, তখন এটা বুঝতে হবে এর ঘনমাত্রা। যখন ডি এ বুঝলাম, তখন বুঝতে হবে এটা ঘনমাত্রার পরিবর্তন। অনুরূপ ভাবে যখন টি পড়ব, টি হলো ডিরেক্ট সময়, কিন্তু যখন ডিটি পড়ব, এটার মানে হলো সময়ের পরিবর্তন। এই সিম্বল গুলো একটু মনে রাখতে হবে বিক্রিয়ার হারের জন্য। এখন আসি সূত্রে, বিক্রিয়ার হার নির্ণয়ের যে সূত্রটা সেটা। কোন একটা বিক্রিয়া যদি এরকম থাকে, এ মোল এ প্লাস বি মোল বি, আবার বলতেছি চাপ নিও না, আমি শেষে বলে দিব কি করতে হবে। এরকম একটা বিক্রিয়া যদি থাকে, বিক্রিয়ক হলো এ মোল এ বি মোল বি, এটা থেকে উৎপন্ন হচ্ছে এম মোল এম প্লাস এন মোল এন। তাহলে বিক্রিয়ার হারকে লেখা যাবে এরকম করে, বিক্রিয়ার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। বিক্রিয়ার হার আর সমান হবে ডি এ ডিভাইডেড বাই ডিটি। আচ্ছা একজন একটু বলো, উপরে যে ডি এ বুঝাইলাম, এটার বাংলা মিনিং কি? এর ঘনমাত্রার গুড, এর ঘনমাত্রার পরিবর্তন। আর নিচে যে ডিটি বসালাম সেটা হচ্ছে সময়ের পরিবর্তন। বিক্রিয়ার হার পাওয়ার জন্য বিক্রিয়ক গুলোর আগে একটা মাইনাস দিতে হবে, কারণ বিক্রিয়ক হ্রাস পায়। কথাগুলো এখানে বলে দিছি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাওয়ার কারণে পরেরটা থেকে আগেরটা মাইনাস করলে এটা নেগেটিভ মান পাবো। অনুরূপ ভাবে যদি বি এর ক্ষেত্রে এটা লিখতে চাই, বি এর ঘনমাত্রার পরিবর্তন, নিচে হবে টি ডিটি, এটার আগেও মাইনাস হবে কারণ এটা বিক্রিয়ক। আবার যদি এম এর ক্ষেত্রে লিখতে চাই, ডি এম ডিভাইডেড বাই ডিটি, এটা হলো উৎপাদ, এটার আগে মাইনাস দেওয়ার দরকার নেই। আবার এন এর ক্ষেত্রে যদি লিখতে চাই, ডি এন ডিভাইডেড বাই ডিটি, এটা উৎপাদ, এটাতে মাইনাস দেওয়ার দরকার নেই। এই যে মোল সংখ্যাগুলো ভাগ হবে, এখানে 1/a হবে। এই যে বি এর মোল সংখ্যা হচ্ছে বি, এখানে হবে 1/b। এই যে এম, এটার মোল সংখ্যা হচ্ছে 1/m, এখানে হলো 1/n। এই সবগুলোই বিক্রিয়ার হার এবং সবগুলোই একটা আরেকটার সমান। তার মানে বিক্রিয়ার হার সমান 1/a, এটাও লেখা যাবে, আবার এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। এইটা লিখো এবং এই বিক্রিয়ার হারের যে সূত্রটা সেটা লিখো। বিক্রিয়ার হারের সূত্রের প্রথম কথা হলো, যদি বিক্রিয়ক হয়ে থাকে তাহলে মাইনাস হবে একটা করে, যেটা কোথায় কোথায় মাইনাস দিছি, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে একটা করে মাইনাস দিছি। উপরে হবে তার ঘনমাত্রার পরিবর্তন, নিচে সময়, ঘনমাত্রার পরিবর্তন সময়, ঘনমাত্রার পরিবর্তন সময়, ঘনমাত্রার পরিবর্তন সময়। আর এখানে ভাগ করে দিব তার মোল সংখ্যা, এ মোল আছে 1/a, বি মোল 1/b, এম মোল 1/m, এন মোল 1/n। এ হলো বিক্রিয়ার হার। আর একটু যদি কঠিনে যাইতে চাই, সেটা হলো বিক্রিয়ার হার নির্ণয় করলাম এইগুলোর মাধ্যমে। তোমাকে যদি বলা হয় এর বিক্রিয়ায়
অংশ নেয়ার হার, দুইটা হার এক কথা না, একটা হচ্ছে বিক্রিয়ার হার, পুরো বিক্রিয়াটার হার, আরেকটা হচ্ছে এর বিক্রিয়ার হার, মানে শুধুমাত্র এ বিক্রিয়ায় যে হারে অংশ নিতেছে সেটা। এর বিক্রিয়ার হার তখন হবে এই যে মোল সংখ্যা হিসাব করছিলাম, মোল সংখ্যার হিসাব ছাড়া। আবার শোনো, মোল সংখ্যার হিসাব ছাড়া, মোল সংখ্যার হিসাব যখন আমি এ দিয়ে করছিলাম তখন মোল সংখ্যার জন্য শুধুমাত্র কি করছিলাম, 1/a দিছিলাম, তাই এই 1/a টা ছাড়া বাকি 1/a ছাড়া বাকি থাকলো dA ডিভাইডেড বাই ডিটি। এটাই হবে এর বিক্রিয়া অংশ নেওয়ার হার, মোল সংখ্যার হিসাব ছাড়া। মোল সংখ্যার হিসাবের জন্য এখানে 1/a দিছিলাম, এই মোল সংখ্যাটার হিসাব করা লাগবে না যখন শুধুমাত্র এর কথা বলবে। বিক্রিয়ার কথা বললে সেই মোল সংখ্যাটা হিসাব করবা। তাহলে একজন আমাকে বলতে পারবা বি এর বিক্রিয়ায় অংশ নেওয়ার হারটা কিরকম হইতে পারে? -dB/dt। গুড, -dB ডিভাইডেড বাই ডিটি, মোল সংখ্যার হিসাব ছাড়া। তারপর সি, সি নাই, সরি, এম। দেখো এম হলো বিক্রিয়ায় অংশ নিতেছে না, সে উৎপন্ন হইতেছে, তাহলে এটা লিখতে হবে এম এর উৎপন্ন হওয়ার হার। এটাকে লিখবো বিক্রিয়ার যে মোল সংখ্যা, মোল সংখ্যার হিসাব ছাড়া, ডি এম ডিভাইডেড বাই ডিটি। অনুরূপভাবে যদি আমি এন এরটা লিখতে চাই, এন এর উৎপন্ন হওয়ার হার সমান ডি এন ডিভাইডেড বাই ডিটি। এই হলো আমাদের এখনকার যে সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো একটু হার্ড আমি জানি, তবু একটু বোঝার চেষ্টা করো। যখন বিক্রিয়ার হার বের করব, বিক্রিয়কের জন্য হবে মাইনাস এক্সট্রা করে, আর বাকি সবগুলো সেম। আর ইন্ডিভিজুয়ালি যদি একটার অংশ নেওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার বলি, সেম জিনিস, শুধু মোল সংখ্যার হিসাব ছাড়া। তাহলে চলো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন ধরো আমি একটা বিক্রিয়া দিলাম, এটা N2 প্লাস 3H2, এখান থেকে উৎপন্ন হচ্ছে NH3। এখান থেকে তোমাকে যদি বলি বিক্রিয়ার হার বের করো, বিক্রিয়ার হার আর যদি N2 দিয়ে বের করতে চাও তাহলে লিখবা ডি N2 ডিভাইডেড বাই ডিটি। একটা ভুল করছি, বলো তো কোনটা? মাইনাস হবে। গুড, এখানে এটা মাইনাস হবে কারণ N2 হচ্ছে বিক্রিয়ক। তারপর H2 দিয়ে যদি করি, DH2 অর্থাৎ H2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি, আর এখানে এটা মাইনাস হবে এবং 1/3 হবে কারণ এখানে মোল সংখ্যা 3 আছে। আবার এটাকে লিখতে পারি আমি ডি NH3 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি, আর এখানে একটা 2 আছে তাই হবে 1/2। এখন যদি তোমাকে বলি N2 এর অংশগ্রহণের হার, এটা হবে এটার মূল সংখ্যার হিসাব ছাড়া। দেখো মূল সংখ্যা 1 আছে, মূল সংখ্যা আগে হিসাব করার দরকার পড়ে নাই, তাহলে হবে dN2 ডিভাইডেড বাই ডিটি। এখন এটা একজন আমাকে বলবা H2 এর অংশগ্রহণের হার? মাইনাস DH2 ডিভাইডেড বাই ডিটি। আবার যদি তোমাকে বলি NH3 উৎপাদনের হার, সেটা যদি বলি তাহলে লিখবা DNH3 ডিভাইডেড বাই ডিটি। এই তিনটা হলো ইন্ডিভিজুয়াল আর এটা হলো পুরো বিক্রিয়াটা। এখনো বুঝো না এমন কেউ আছো কি, বা কনফিউশন লাগতেছে? একটু বলতেন যদি, ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝে।
মানে আচ্ছা, কখন মাইনাস দিব ডি এর সামনে? যখন বিক্রিয়ক থাকবে তখন মাইনাস দিব। এই দেখো N2 বিক্রিয়ক, H2 বিক্রিয়ক, তাই N2 এর আগে মাইনাস, H2 এর আগে মাইনাস। আর যখন NH3 মানে হলো উৎপাদের কথা বলবো তখন মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ উৎপাদ বাড়বে আর বিক্রিয়ক কমবে, এই জন্য মাইনাস দেওয়া হয়, পরিবর্তনটা মাইনাস হয়। বিক্রিয়ক হলে মাইনাস হবে, জি ভাই বুঝতে পারছি। উৎপাদ হলে প্লাস হবে। অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, অঙ্ক করার আগে তোমাদের ফুল থিমটা একটু ক্লিয়ার হতে হবে আর কি। ধরো যে আরেকটা বিক্রিয়া আমি এখানে দেই, 2H2O2, এখান থেকে পানি উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। যদি বলি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার আর বের করব। প্রথমেই আমরা এখানে লিখব 1/2 মাইনাস 1/2 ডি H2O2 ডিভাইডেড বাই ডিটি। আমরা এই মাইনাসটা, তুমি চাইলে মাইনাসটা ইয়েতেও দিতে পারো, এখানেও দিতে পারো, মাইনাস, একটা মাইনাস থাকলেই হলো, সমান ডি, পানি দিয়ে যদি করতে চাই H2O ডিভাইডেড বাই ডিটি, ডিটি, আর নিচে হবে একটা, এখানে হবে একটা হাফ, মাইনাস হবে কি না না না, কারণ হচ্ছে এটা হলো উৎপাদ। তারপর DO2 ডিভাইডেড বাই ডিটি, এটা হলো আমার বিক্রিয়ার হার নির্ণয়ের কথা। তোমাকে যদি বলতাম H2O উৎপাদনের হার, তাহলে সেটাকে লিখতা DH2O ডিভাইডেড বাই ডিটি। মোল সংখ্যার হিসাব করতে হবে না এবং মাইনাসও দিতে হবে না, কারণ এটা বিক্রিয়ক না। আবার যদি বলতাম H2O2 এর অংশগ্রহণের হার, তাহলে সেটাকে আমরা বের করতাম DH2O2 ডিভাইডেড বাই ডিটি, তাই না? মাইনাস হবে। একটা মাইনাস হবে, গুড। কারণ হলো এটা বিক্রিয়ক। দেখো এই যে এই মোল সংখ্যাটা ছাড়া, শুধু এই হাফটা ছাড়া, হাফটা ছাড়া বাকিটা। আর যখন এটাও লিখছি, এই যে এই মোল সংখ্যাটা ছাড়া বাকিটা। অনুরূপভাবে যদি অক্সিজেন বলতাম তাহলে কি হতো DO2 ডিভাইডেড বাই ডিটি। এ হলো আমাদের বিক্রিয়ার হার এবং একটা জিনিস অংশগ্রহণের হার বা উৎপাদনের হার। যদি হোল ব্যাপারটা বুঝে থাকো তাহলে আমরা অঙ্কে চলে যাবো, আর যদি না বুঝে থাকো তাহলে বলো। ওকে, তাহলে চলো একটা অঙ্ক করি। Question 1, H2O2 এর 0.1 মোল পার লিটার দ্রবণটি বিয়োজিত হয়ে 5 মিনিটে 0.08 মোল পার লিটার দ্রবণে পরিণত হলো। টু H2O2 2H2O প্লাস অক্সিজেন বিক্রিয়াটি হতে, রোমান 1 দিয়ে লিখো, বিক্রিয়ার হার নির্ণয় করো।
রোমান 2 দিয়ে লিখো H2O উৎপাদনের হার কত? তাহলে চলো আমরা বিক্রিয়াটা থেকে ডিরেক্টলি যে মেইন সমীকরণটা সেই সমীকরণটা লিখি। বিক্রিয়ার হারের যে সমীকরণ এখান থেকে লেখা যাবে আর সমান, যদি H2O2 দিয়ে করতে চাই হবে হাফ মাইনাস DH2O2 ডিভাইডেড বাই DT সমান হাফ DH2O ডিভাইডেড বাই DT সমান DO2 ডিভাইডেড বাই DT। এটা নিয়ে আমরা আগে বলে আসছি কিভাবে লিখছি এটা। এখন আসি কি মান, কিসের মান দেওয়া আছে দেখো। H2O2 এর প্রথমে এটা দ্রবণের ঘনমাত্রা ছিল 0.1, তারপর দ্রবণটা 5 মিনিটে সময়ের মান দেওয়া আছে 5 মিনিট, টি 5 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে যাও 5 × 60 300 সেকেন্ড। এত দ্রবণে পরিণত হলো, ছিল হচ্ছে 0.1 হয়ে গেছে 0.08, আদি অবস্থায় ছিল এটা, পরে হয়ে গেছে এটা। তাহলে পরিবর্তন কিভাবে পাবা? কার পরিবর্তন? এটা H2O2। তাহলে এটাকে এভাবে লিখতে পারবো H2O2, এটার ঘনমাত্রাকে প্রকাশ করব থার্ড ব্র্যাকেট দিয়ে, ঘনমাত্রার পরিবর্তনকে প্রকাশ করব আগে ডি দিয়ে, এবং এটা কিভাবে পাবো? পরিবর্তন পাবো সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। পরেরটা হচ্ছে 0.08 মাইনাস আগেরটা হলো 0.1, এখান থেকে মানটা আসতেছে মাইনাস 0.202 DH2O2, এটার মানটা আসলো মাইনাস 0.02, এবং এটা হলো ডিটি এর মান, সময়ের যে পরিবর্তন 5 মিনিট পরিবর্তন হয়েছে 300 সেকেন্ড। আমার বের করতে হবে কিসের মান? প্রথম প্রশ্নে বের করতে হবে বিক্রিয়ার হার, অর্থাৎ এই যে আর এর মান। তাহলে এই আর সমান এটাও নিতে পারি, আবার আর সমান এটাও নিতে পারি, আর সমান এটাও নিতে পারি। কোনটা নিব? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, কোনটা? প্রথমটা। প্রথমটা, কারণ ডাটা দেওয়া আছে, দেখো প্রথমটা ডাটা দেওয়া আছে। তাহলে লিখবো আর সমান হাফ মাইনাস DH2O2 ডিভাইডেড বাই DT, হাফের জায়গায় হাফ থাকবে ইন্টু মাইনাস DH2 এর মানটা হলো মাইনাস 0.02, আর নিচে হলো DT এর মানটাও 300। এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসতেছে 3.33 10 to the power minus 5, 3.33 10 to the power minus 5। এখন আসি এককের ক্ষেত্রে। দেখো এইটা এবং এটা দুইটার একক ছিল মোল পার লিটার, তাহলে এইটার এককটা হবে মোল পার লিটার। তাহলে এই উপরে থাকবে হলো মোল পার লিটার, লিখো না তোমরা এখনই, আর নিচের এককটা ছিল সেকেন্ড। তাহলে আলটিমেটলি বিক্রিয়ার হারের যে একক সেটা আসতেছে মোল পার লিটার, এই সেকেন্ডটাকে যদি উপরে তুলে দেই পার সেকেন্ড, তাহলে আর এর মান হচ্ছে 3.33 10 to the power minus 5 মোল পার লিটার পার সেকেন্ড। এ হলো আমাদের 1 নাম্বার প্রশ্নের আনসার। কার প্রবলেম আছে এখানে? নাই। তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে চাইছে H2 উৎপাদনের হার কত? H2 উৎপাদনের হার কত? H2 উৎপাদনের হার, H2 উৎপাদনের হার, H2 উৎপাদনের হার মানে কত? D H2O ডিভাইডেড বাই DT, এটার মানটা আমার বের করতে হবে। এটা সমান কত? তাহলে এটার জন্য কি করব? দেখো আমি কিসের কিসের মান জানি সেটা দেখবো, আর কিসের মান চাই। আমি চাই DH2 ডিভাইডেড বাই DT মান জানি কার কার এখন পর্যন্ত? এই আর এর মান জানি, কিন্তু এই আর এর মান বের করে ফেলছি এখানে। চাই কোনটা? এটা DH2
ও ডিভাইডেড বাই ডিটি, তাহলে আর সমান এই সমীকরণটা নিব আমি, আর সমান হাফ ডি H2O ডিভাইডেড বাই ডিটি। আমার দরকার এই মানটা, তাহলে ডি 2 নাম্বার সলভ করতেছি, H2O ডিভাইডেড বাই ডিটি সমান এই 2 টাকে ওই পাশে নিয়ে যাব 2r, তাহলে r এর মানটা বসাই আমি, 2 ইনটু r এর মান ছিল 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -5, এটাই আমরা এখানে আনসার। একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। তোমাদের আমি এখন ডিসকানেক্ট করতেছি, আবার লিংক দিচ্ছি, কানেক্ট হয়ে যাও। কোয়েশ্চেন 2, এটা হচ্ছে 2N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড, 4NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়ায় 0.5 মিনিট সময়ে 1.8 10 টু দি পাওয়ার -2 মোল পার লিটার NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। রোমান 1 দিয়ে লিখো, বিক্রিয়ার হার কত? 2 নাম্বার দিয়ে লিখো, O2 অক্সিজেন উৎপাদনের হার কত? 3 নাম্বার দিয়ে লিখো, N2O5 বিক্রিয়ায় অংশ নেওয়ার হার কত? এ হলো আমাদের প্রশ্নটা। এই যে বিক্রিয়া থেকে প্রথমে তুমি মেইন সমীকরণটা লিখে নিবা, কিছু চাক না চাক যেটাই চাইবে তুমি মেইন সমীকরণটা লিখে নিবা। মেইন সমীকরণটা মানে হলো বিক্রিয়ার হারের যে সমীকরণটা, এটা r সমান 1/2 মাইনাস ডি N2O5 ডিভাইডেড বাই ডিটি সমান 1/4 ডি NO2 ডিভাইডেড বাই ডিটি সমান ডি O2 ডিভাইডেড বাই ডিটি। এখন আমাদের কি চাই সেটা দেখতে হবে, এবং কি দেওয়া আছে সেটাও দেখতে হবে। দেওয়া আছে কি বিক্রিয়ায় 0.5 মিনিট সময়, মানে বিক্রিয়া শুরু থেকে 0.5 মিনিট সময়, তাহলে সময়ের যে পরিবর্তন ডিটি এটা হলো 0.5 মিনিট, যদি 60 দিয়ে গুণ করো তাহলে আসবে 30 সেকেন্ড। এত সময়ে 1.8 10 টু দি পাওয়ার -12 মোল পার লিটার NO2 উৎপন্ন হয়। তাহলে আদি অবস্থায় এই যে এটা 0 ছিল, পরে উৎপন্ন হয়েছে কতটুকু? 1.8 10 টু দি পাওয়ার -12। তাহলে এটাই আসলে এই NO2 এর ঘনমাত্রার পরিবর্তন, 1.8 10 টু দি পাওয়ার -12 মোল পার লিটার। কেন এটাই ঘনমাত্রার পরিবর্তন? কারণ এটা এই NO2 তো আদি অবস্থায় উৎপন্নই হয় নাই, দেখা গেল 0.5 মিনিট পরে এতটুকু উৎপন্ন হয়েছে, 1.8 10 টু দি পাওয়ার -12। তাহলে পরিবর্তন হলো 1.8 10 টু দি পাওয়ার -12। এইটা নিয়ে কি কারো প্রবলেম আছে? এটাকে আমি আবার বলবো না, জেনারেল কথায় যদি একটা দেওয়া থাকে তাহলে এটাই পরিবর্তন ধরবা, আর যদি একাধিক দেওয়া থাকলে তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা। পরে কি চাইছে প্রথম প্রশ্নে? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বের করতে হবে, আর এই আর এর মান বের করতে হবে। দেওয়া আছে কি
NO2 রিলেটেড ডাটা, তাহলে NO2 রিলেটেড ডাটা আমরা এই জায়গা থেকে নিতে পারবো। তাহলে এখানে আমি নিব কোনটা, আর পরের পেজে করতেছি, দেখো আর সমান 1/4 d NO2 ডিভাইডেড বাই dt। 1/4 এর জায়গায় 1/4 বসাবা, d NO2 এটার মানটা হলো 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 12, 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 12, এবং dt এর যে মানটা সেটা হলো 30 সেকেন্ড, এবং এটার এককটা হবে মোল পার লিটার, উপরে আর নিচ থেকে একটা সেকেন্ড চলে গেছিল, মোল পার লিটার পার সেকেন্ড। এখান থেকে আনসারটা বের করি। এটা আসবে 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 4 একক হলো মোল পার লিটার পার সেকেন্ড। এটাই 1 নম্বর প্রশ্নের আনসার। 2 নম্বর 10 to the power minus 14 আসে। কত আসে? আমারও 14 আসে। 8 10 to the power minus 12 হবে। 12 হবে, আপনি 2 লিখছেন। ও আচ্ছা, সরি, এটা 12 হবে, দুঃখিত। এটা 12 আর এখানে তাহলে 14 হবে না? হুম, 14 হবে, ধন্যবাদ। পরে 2 নম্বর প্রশ্ন সলভ করি। দেখো 2 নম্বর প্রশ্নে কি চাইছে, 2 নম্বর প্রশ্নে চাইছে হচ্ছে O2 উৎপাদনের হার। O2 উৎপাদনের হারের জন্য কি করব, যে কোনো একটা কিছু উৎপাদনের হার, O2 উৎপাদনের হার মানে আমার বের করতে হবে d O2 ডিভাইডেড বাই dt সমান হোয়াট, এই মানটা বের করতে হবে। এখন এখান থেকে আমি চুজ করব যে বড় সমীকরণটা থেকে আমার দরকার হলো এই যে এই মানটা d O2 বাই dt, যেটা এখানে লিখে আসছি, দরকার এই মানটা। তার জন্য ডাটা আছে কোনটা, দেখো আর এর মান আমি জানি, তাহলে আর সমান এটা লিখবো, আর সমান d O2 ডিভাইডেড বাই dt। আমার তো এটার মান দরকার, তাহলে d O2 ডিভাইডেড বাই dt সমান r, এবং r এর মানটা 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 4। সুতরাং d O2 ডিভাইডেড বাই dt এটার মানটা আসতেছে এত মোল পার লিটার পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্নটাতে কি চাইছে, 3 নম্বর প্রশ্নটা চাইছে N2O5 বিক্রিয়ায় অংশ নেওয়ার হার কত। N2O5, তাহলে বিক্রিয়ায় তার অংশ নেওয়ার জন্য আমার কি কি লাগবে সেটা একটু দেখি, আগের গুলো মুছাই দিই। N2O5 এটা দরকার, N2O5 মূল সংখ্যা ছাড়া এটা দরকার, এবং আমার কাছে মান আছে এটা। তাহলে আমি একটু অন্য পেজে করি। আমার দরকার d N2O5 ডিভাইডেড বাই dt সমান কত। একটা ভুল করছি, বলো তো কোন ভুলটা? মাইনাস মাইনাস দিতে হবে, গুড। এই মাইনাসটার জন্য অনেকে অঙ্ক কিন্তু ভুল করে এবং ভাবে যে এই প্রশ্নটা মনে হয় ভুল আসছে। তুমি কিন্তু মাইনাস dN2O5 বাই dt এর মান চাও, তাহলে দেখো এই জায়গা থেকে এইটার মান চাও তুমি, আর আর এর মান জানো, তাহলে লিখবা আর সমান এটা, আর সমান মাইনাস হাফ d N2O5 ডিভাইডেড বাই dt। আমার দরকার এটা d N2O5 ডিভাইডেড বাই dt, বাকি সব অন্য পাশে নিয়ে যাব, এখানে মাইনাসটা সহ বাকি সব অন্য পাশে নিয়ে যাব, মানে 2টাকে ওই পাশে নিয়ে যাব। 2 এর যে মান, আর এর মান হলো 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 14, 3 10 টু দি পাওয়ার মাইনাস 14 মাইনাস d
N2O5 ডিভাইডেড বাই ডিটি। একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। এটাই প্রশ্নের আনসার। কারোর কোনো সমস্যা আছে এখানে? বুঝতে অসুবিধা হয়েছে? না, হয়নি যেহেতু, তাহলে পরের অঙ্কতে যাই। Question number 3. N2 plus 3H2. 2NH3 বিক্রিয়ায় NH3 উৎপাদনের হার 4.25 10 to the power -2 মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়ার হার কত? প্রথম কাজটাই হবে তোমার এখান থেকে যে মেইন সমীকরণটা সেটা লিখে ফেলবে, অর্থাৎ R সমান D N2 ডিভাইডেড বাই DT, মাইনাস দিতে হবে একটা, সমান 1/3 মাইনাস D H2 ডিভাইডেড বাই DT সমান 1/2 D NH3 ডিভাইডেড বাই DT। পরে দেখো প্রশ্নের ভিতরে কি দেওয়া, বলা NH3 উৎপাদনের হার এত। আচ্ছা, কেউ বলতে পারবা কিসের মান দেওয়া তাহলে? TNH2 3/DT। গুড, তাহলে দেওয়া হচ্ছে DNH3 ডিভাইডেড বাই DT, এটার মান দেওয়া, এটার মানটা হলো 4.25 10 to the power -2। এটা বোঝাটাই হচ্ছে ট্রিক্স, এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই ধরনের অঙ্ক। আমি তোমাদের একটু মানে যাইতে যাইতে ওইখানে চলে গেছি, যদিও এখানে যাওয়া উচিত হয় নাই, এত কঠিন দেওয়া উচিত হয় না, তবুও আমি দিয়ে দিছি, মনে হয়েছে যেন তোমরা বুঝতে পারবা। DNH3 ডিভাইডেড বাই DT, এটা হচ্ছে NH3 উৎপাদনের হার। NH3 উৎপাদনের হারটাই হলো এটা। আমার প্রশ্নে চাইছি বিক্রিয়ার হার, অর্থাৎ R এর মান কত। তাহলে দেখো আমার দরকার হচ্ছে এই R এর মান, এবং ডাটা দেওয়া আছে NH3 রিলেটেড, তাহলে এইটা নিব এবং এটা নিব। তাহলে R সমান হাফ D NH3 ডিভাইডেড বাই DT সমান হাফের জায়গায় হাফ থাকবে, ইনটু এটার মানটা 4.25 10 to the power -2। তাহলে এটা আসতেছে 2.125 10 to the power -2। একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। এককটা খেয়াল রাখবা, বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড। এটা অন্যতম কঠিন একটা অঙ্ক ছিল, বুঝো না এমন কেউ আছো কি? আমি আবার বললে বেটার হবে? নাই। তাহলে এখানে একটা লাইন গুরুত্ব সহকারে লিখে রাখো, বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড, বা এই যে লিটারটা এটাকে ডেকামিটার কিউবে লেখা হয়, মোল পার ডেকামিটার কিউব পার সেকেন্ড। তো এটা একটু কম পাবা তোমরা, সবচেয়ে বেশি পাবা এই মোল পার লিটার। যদি আজকের প্রথম থেকে এখন পর্যন্ত যা পড়ালাম যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এখন করে ফেলো।
যদি না থাকে আমি একটা হোমওয়ার্ক দেই, একটু সবাই করো, করে গ্রুপে পিকচার দিও। ফোর NH3 প্লাস O2 4 নাইট্রাস অক্সাইড প্লাস 6 H2O। বিক্রিয়ায় NO এর উৎপাদন হার 5.25 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড হলে 1 নম্বর প্রশ্ন রোমান, বিক্রিয়ার হার কত? 2 নম্বর প্রশ্ন, NH3 ও অক্সিজেন এর অংশ নেওয়ার হার কত? 3 নম্বর, H2O উৎপন্ন হওয়ার হার কত? এগুলো করে গ্রুপে পিকচার দিবা। আজকের ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন ক্লাস। এটা যদি তুমি বুঝো তাহলে বাকিগুলো বুঝতে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। তো জানি না আজকেরটা বুঝছো কি বুঝো নাই, সেটা বাড়ি কাজ দিলে ঈদে বুঝতে পারবো কিরকম বুঝছো। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। তোমাদের আগামী ক্লাস হচ্ছে আগামীকালকে শুক্রবার রাত 8টা 30 মিনিট। ওকে, থ্যাংক ইউ।